সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ দল জয় পেয়েছে, এই খবরটা তো এতক্ষণে সবার জানা। তবে আলোচনার বিষয় হলো টমাস ডুলি কেমন করলেন নিজের প্রথম অ্যাসাইনমেন্টে। শুরুতেই তার ফরমেশন এবং ট্যাকটিক্স নিয়ে কিছুটা আলোচনা করা যাক। ম্যাচ যখন শুরু হয় তখন টেলিভিশন স্ক্রিনে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখানো হয়েছিল বাংলাদেশ খেলছিল 4-3-3 ফরমেশনে। তবে এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে কিছুটা ভুল আছে, সেটা হলফ করে বলাই যায়। এই যেমন সেন্টার ব্যাক তপু বর্মনকে দেখানো হচ্ছিল লেফট ব্যাক হিসেবে, লেফট উইঙ্গে খেলা ফাহিমকে দেখানো হয়েছিল রাইট উইঙ্গার হিসেবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তো এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে কিছুটা ভুল ছিল, সেটা ধরে নেওয়াই যায়, কেননা ম্যাচের সিংহভাগ সময় বাংলাদেশ দল খেলেছে ক্লাসিক্যাল 4-4-2 ফরমেশনে। বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি ঢাকা ছাড়ার আগেই তিনি জানিয়েছিলেন তিনি পজিশনটা ধরে খেলতে চান, বল যতটা সম্ভব নিজেদের পায়ে রাখতে চান। সেই জায়গাটার কারণেই কিন্তু মিডফিল্ডে প্লেয়ারের আধিক্যটা প্রয়োজন এবং সেই কারণেই 4-4-2 ফরমেশনটা খুব সুইটেবল ছিল। তার চেয়ে বড় কথা যেটা সারপ্রাইজিং লেগেছে, বাংলাদেশের ফুটবলে ফলস নাইন খেলানোটা কিন্তু নতুন কোনো কিছু নয়। আমরা স্ট্রাইকার সংকটের কারণে সিংহভাগ সময়ে ফলস নাইন খেলিয়ে থাকি। তবে জামাল ভুঁইয়াকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা ছিল নতুন, একেবারে চোখে পড়ার মতো। জামাল ভুঁইয়া ডিফেন্সিভ মিডফিল্ডার, সেটা আমরা সবাই জেনেই থাকি, কিন্তু জামাল ভুঁইয়াকে উপরে খেলানো হচ্ছে ডাবল পিভিট রোলে। জামাল ভুঁইয়া কখনো ফলস নাইন হিসেবেও খেলেছেন, কখনো মুরসালিন, কখনো জামাল এই ফলস নাইনের জায়গাটা কভার করেছেন। মুরসালিন উপরে যেমন ভালো খেলেছেন, তেমনই যখন বল রিকভার করতে তিনি নিচে আসছিলেন তখনও সেই জায়গাতেই তিনি কোচের যে গেম প্ল্যান সেটা ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছেন। অর্থাৎ ফরমেশন এবং ট্যাকটিক্সের ক্ষেত্রে ডুলিকে ভালো নম্বর দিতেই হবে। শেখ মুরসালিন কিন্তু প্রথম গোলের দুর্দান্ত অ্যাসিস্টটা করেছিলেন। তবে একটা প্রশ্ন কিন্তু সবার মনেই ছিল, যেই ফুটবলারদের নিয়ে এত আপত্তি, যাদের গায়ে সিন্ডিকেটের ট্যাগ দেওয়া হয়েছিল, তাদের সিংহভাগেই কিন্তু ছিল শুরুর একাদশে। সমিত সোম থেকে শুরু করে ফাহমিদুল, যারা ফ্যান ফেভারিট এই ধরনের ফুটবলাররা কেন শুরুর একাদশে সুযোগ পাননি? কোচ ম্যাচ শেষে একটা ব্যাখ্যা দিয়েছেন যে বেশ কিছু ফুটবলার যারা বিদেশের লিগ খেলে থাকেন তারা শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ দেওয়ায় তাদের তিনি বেশি সময় ধরে দেখার সুযোগ পাননি, আর সে কারণেই হয়তো ফাহমিদুল সহ বাকিরা শুরুতে খেলেনি। তবে এটা কোচের কৌশলও হতে পারে, কেননা দ্বিতীয়ার্ধের শুরুতে যখন শামিদ সোম, ফাহমিদুলদের মাঠে নামানো হলো, জায়ানদের মাঠে নামানো হলো, তখন কিন্তু বাংলাদেশ নতুন উদ্যমে পেনিট্রেট সৃষ্টি করতে পেরেছিল। ফ্রেশ লেগের যে আসলে সামর্থ্য, যে শক্তিটা, সেটা কাজে লাগাতে পেরেছিল। তবে আরেকটা অবাক করার মতো বিষয় আছে, যেটা পার্সোনালি আমাকে অবাক করেছে। বিশ্বনাথ ঘোষ, যিনি রাইট ব্যাক হিসেবে খেলে থাকেন, সেই বিশ্বনাথকে রাইট উইঙ্গার হিসেবে খেলানো হয়েছে। বিশ্বনাথ কিন্তু মাঠে নেমেই তার যে দক্ষতা, তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার যে পাওয়ার, তার যে স্ট্যামিনা, সেটা কিন্তু দেখিয়েছেন। সেই জায়গাতেও জুলির প্রশংসা করতে হবে, সেই টেকনিকটাও কিন্তু ভালো হয়েছে। যদিও বিশ্বনাথের ফিনিশিং ব্যর্থতা ছিল, তিনি যদি ভালোভাবে ফিনিশ করতে পারেন আমার মনে হয় তিনি একটা গোল তো করতেই পারতেন। তবে যে বললাম, এটা একটা নতুন কৌশল, বিশ্বনাথেরও তার নতুন সেটআপে নতুন জায়গায় অভ্যস্ত হওয়ার ব্যাপারটা আছে, কিন্তু টেকনিক্যাল যে পরিবর্তনগুলো টমাস ডুলি এনেছেন সেটা কিন্তু ভালোভাবেই চোখে পড়েছে। তবে মিতুল মার্মা এবং জিকো, এই দুইজনের ডিলেমা কিন্তু চলেইছে। যখন আসলে মিতুল মার্মাকে দিয়ে বাংলাদেশ শুরু করেছে এবং পুরো ম্যাচেই তিনি খেলেছেন, তখন থেকে আসলে দর্শকদের কমেন্টস আসছিল যে কেন আবারও মিতুলকে খেলানো হলো। মিতুল ভালো সেভ করেছে, এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই, তবে দুটো ব্ল্যান্ডারও তিনি যথারীতি ঘটিয়েছেন। তবে আমার মনে হয় নতুন কোচ হঠাৎ করেই দলে বড় ধরনের পরিবর্তন আনতে চাননি। যারা সবশেষ ম্যাচগুলো খেলেছে তাদের সেই সম্মানটা দিতে চেয়েছেন, তিনি তাদেরকে আরেকটু দেখবেন। এত দ্রুতই তো আসলে আমরা দর্শকরা যেমন বাংলাদেশের ফুটবলারদের চিনি, নতুন কোচ, নতুন সেটআপ তারা হয়তো ততভাবে চেনেন না, ততটা ভালোভাবে জানেন না। আরও দু একটা ম্যাচ আমার মনে হয় ডুলিকে সুযোগ দেওয়া যেতেই পারে, তারপর হয়তো তিনি বেস্ট ফর্মুলাটা, বেস্ট ফরমেশনটা এবং বেস্ট লাইন আপ চুজ করতে পারবেন। সব কিছু মিলে টমাস ডুলিকে প্রথম ম্যাচে পাস মার্ক দেয়াই যায়। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।